আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে 3,9, -4, -2 ভেক্টরটিকে 1, -2, 0, 3, 2, 3, -1, 0 এবং 2, -1, 2, 2 ভেক্টরগুলির যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় কিনা নির্ধারণ করো। তাহলে আমাদের এখানে কি আছে, যে এখানে আছে হলো আমাদের যে একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটিকে এত এত এবং এত ভেক্টরগুলির যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় কিনা তা নির্ধারণ করো। তাহলে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে একটা ভেক্টরটিকে কখন যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা যে ভেক্টরটিকে যোগাশ্রয়ী রূপে প্রকাশ করব সেটি সমান আলফা ইন্টু এটা নিব প্লাস বিটা ইন্টু এটা নিব প্লাস গামা ইন্টু এটা নিব। এটা নেওয়ার পরে আমরা সেখানে আলফা, বিটা এবং গামা দিয়ে প্রত্যেকটাকে গুণ দেব এবং গুণ দেওয়ার পরে আমরা সেখান থেকে আমরা একটা সমীকরণ জোট গঠন করব। আর সমীকরণ জোট গঠন করার পরে আমরা সেই সমীকরণ জোটকে ইসালন আকারে প্রকাশ করব। ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমরা সেখানে দেখব যদি আমাদের কোনো অসঙ্গতি সম্পর্ক থাকে কিনা। অসঙ্গতি সম্পর্ক যদি থাকে তাহলে আমরা সেই সমীকরণ জোটটির কোনো সমাধান থাকবে না। আর সমাধান না থাকলে আমাদের সমীকরণ জোটগুলোকে যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে না। তখন আমরা বলবো যে এত ভেক্টরটিকে এত এবং এত এবং এত ভেক্টরগুলোর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় না। আমরা এখন এই অঙ্কটি সমাধান করে দেখব যে আমাদের এই ভেক্টরটিকে এত এত এবং এত ভেক্টরগুলির যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে কি না। তাইলে আমরা মনে করি যে আমরা প্রথমে ধরে নিব কি মনে করি এই যে 3, 9, -4, -2 সমান এটা ধরবো আমরা কি আলফা ইন্টু এই যে প্রথমটা নিব যে 1, -2, 0, 3, এরপরে প্লাস দিব। এরপরে বিটার সাথে নিব আমরা এটা দ্বিতীয়টা 2, 3, -1, 0, তাহলে 2, 3, -1, 0 প্লাস এরপরে আছে হলো এটা লাস্টের সাথে আমরা নিব হলো গামা। তাহলে আমরা যদি এখানে গামা নিই তাহলে আমার হয় 2, -1, 2, 1। তাহলে আমরা যে ভেক্টরটিকে আমরা যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করব সেই ভেক্টরটি আমরা এখানে লিখলাম। এরপরে আমাদের এই ভেক্টরটিকে এত এত এবং এত এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করলাম, এই ভেক্টরটা ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আলফার সাথে এই ভেক্টরটা নিলাম। আমরা জানি একটা স্কেলার আর একটা ভেক্টর আমাদের গুণ করতে হয়। তাহলে আমরা এই আলফার সাথে এটা নিলাম, এরপরে বিটার সাথে এই ভেক্টরটার গুণ করলাম, এরপরে এই গামার সাথে আমাদের এই ভেক্টরটা যে ছিল এইটার গুণ করলাম। এখন আমরা প্রত্যেক স্কেলার উপাদান দিয়ে আমরা এইগুলাকে গুণ করব। তাহলে আর এখানে যা আছে আমরা তাই লিখব 3, 9, -4, -2 ইকুয়াল। তাহলে আমরা দিয়ে এখন আলফা দিয়ে এটা গুণ দিই। তাহলে আলফা দিয়ে 1কে গুণ দিলে হবে আলফা দিয়ে -2কে গুণ দিলে হবে -2 আলফা, আলফা দিয়ে 0কে গুণ দিলে হবে 0, আলফা দিয়ে 3কে গুণ দিলে হবে 3 আলফা প্লাস এরপরে আমরা বিটা দিয়ে প্রত্যেককে গুণ দিব। তাহলে বিটা দিয়ে 2কে গুণ দিলে হবে 2 বিটা, এই বিটা দিয়ে 3কে গুণ দিলে হবে 3 বিটা, এই বিটা দিয়ে -1কে গুণ দিলে হবে বিটা, এরপর বিটা দিয়ে 0কে গুণ দিলে হবে 0 প্লাস এরপরে গামা দিয়ে আমরা এইটাকে গুণ দেবো, গামা দিয়ে এই ভেক্টরটাকে গুণ দেবো। তাহলে গামা দিয়ে 2কে গুণ দিলে হবে 2 গামা, আবার গামা দিয়ে -1কে গুণ দিলে হবে গামা, এই গামা দিয়ে 2কে গুণ দিলে হবে 2 গামা, এই গামা দিয়ে 1কে গুণ দিলে হবে গামা। বা এরপরে আমাদের এখানে যা আছে আমরা তাই লিখব 3, 9, -4, -2 ইকুয়াল। এখন আমরা হলো যে এই অংশটুকু আর এই অংশটুকু প্রত্যেকটি থেকে আমার এইটার প্রথমটা নিব, আর এইটার প্রথমটা নিব, এই তিনটাকে আমরা যোগ আকারে লিখব। তাহলে এখানে আমার কি আছে, প্রথমটা আলফা, তাহলে আলফা প্লাস এখানে আছে কি 2 বিটা আর এখানে আছে প্লাস 2 গামা। এরপরে আমরা এখানে কমা দিব। এরপরে আমাদের এখানে আছে দ্বিতীয়টা আছে -2 আলফা, এই -2 আলফার সাথে আমরা নিব 3 বিটা আর ওর সাথে নিব হলো গামা। অর্থাৎ প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানগুলো লিখব, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয়গুলো লিখব, তৃতীয়র সাথে তৃতীয় এবং চতুর্থর সাথে চতুর্থ। তাহলে এভাবে যদি আমি লিখি তাহলে আমার এখানে হয় -2 আলফা। তাহলে আমার প্রথমে হবে -2 আলফা প্লাস 3 বিটা গামা। এরপরে আমরা প্রথম উপাদান নিলাম, এরপরে আমার এখানে তৃতীয় উপাদান হচ্ছে 0, তাহলে 0 লেখা লাগবে না। এরপরে আমাদের এখানে আছে বিটা, তাহলে আমরা লিখি বিটা আর এখানে তৃতীয় উপাদান হচ্ছে আমার 2 গামা। তাহলে আমরা কি লিখলাম বিটা প্লাস 2 গামা। এরপরে আমরা কমা দিলাম। এরপরে আমাদের লাস্ট উপাদান আছে 3 আলফা, তাহলে এখানে লিখলাম 3 আলফা, এখানে আছে 0, তাহলে আমরা এই যে 0 লিখলাম আর এখানে আছে হলো আমার গামা প্লাস গামা। তাহলে আমরা
প্রত্যেকটারে প্রথম উপাদান থেকে এইটা লিখলাম, এরপরে দ্বিতীয় উপাদানগুলো যোগ করে লিখলাম, এরপরে প্রত্যেকটা তৃতীয় উপাদানগুলো যোগ করে লিখলাম, এরপর আমরা চতুর্থ উপাদানগুলো যোগ করলাম। এখন যদি আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু যদি সমান হয় তাহলে আমরা লিখতে পাবো এই 3 সমান হবে আমার এই পুরো অংশটুকু, এরপর এই 9 এর সমান হবে আমার এই অংশটুকু, এরপর -4 এর সমান হবে আমার এই অংশটুকু, এরপর -2 এর সমান হবে আমার এই অংশটুকু। তাহলে আমরা এখন সমান সমান যে অংশটুকু আছে সেই অংশটুকু দ্বারা একটা সমীকরণ জোট গঠন করব। তাহলে আমরা সমীকরণ জোট গঠন করলে কি পাবো? আলফা প্লাস 2β প্লাস 2γ ইকুয়াল 3। তাহলে এই যে লিখলাম আলফা প্লাস 2β প্লাস 2γ ইকুয়াল 3। এরপরে আমাদের আছে হলো এখানে -2α প্লাস 3β মাইনাস গামা, এটা সমান 9 লিখবো। তাহলে -2α প্লাস 3β মাইনাস গামা ইকুয়াল 9। এরপরে আমাদের এখানে আছে -β প্লাস 2γ, তাহলে এইটা আছে আমার তৃতীয়, তাহলে এইটা সমান লিখবো -4। আর যেহেতু এখানে আলফা নাই, আলফাটাকে আমরা 0 আকারে লিখবো। তাহলে আমরা কি লিখলাম 0 - β প্লাস, তাহলে 0 - β প্লাস 2γ ইকুয়াল, তাহলে আমার এখানে আছে কত? -4। তাহলে এখানে দিলাম -4। এরপরে আমাদের চতুর্থ উপাদানটা আমরা সহ করবো। এখানে আছে 3α প্লাস β নাই বলতে এখানে 0 আছে, তাহলে আমরা এটা লিখবো এখন যে 3α প্লাস 0 প্লাস এরপরে আছে কি গামা ইকুয়াল, আমার এখানে লাস্ট উপাদান আছে -2। তাহলে আমরা এখানে লিখলাম -2। তাহলে এইটাকে আমরা একটা সমীকরণ জোট লিখলাম। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম যে আমার এই আলফার এই অংশটুকু সমান 3 লিখলাম, এই অংশটুকু সমান 9 লিখলাম, এরপরে আমার এই যে অংশটুকু -4 লিখলাম, এই অংশটুকু সমান -2 দ্বারা আমরা একটা সমীকরণ জোট গঠন করলাম। এখন আমাদের কাজ হবে এই সমীকরণ জোটটিকে ইসালন আকারে প্রকাশ করা। আমরা যদি এই সমীকরণ জোটকে ইসালন আকারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের প্রথম কাজ হবে আমাদের এই আলফার নিচে যে 2α আছে এই 2α 0 হতে হবে। এরপর এখানে 0 আছে, এটাকে আর 0 করা লাগবে না। এরপরে 3α আছে, এই 3αকে আমরা 0 বানাবো। এখন এটি বানানোর জন্য আমরা কি করব? আমরা করব হলো L2 প্রাইম ইকুয়াল L2 প্লাস 2L1। আর আমাদের যে প্রথম যে সারিটা আছে সেই প্রথম সারিটা বা প্রথম যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা ঠিক রাখবো, অর্থাৎ আলফা প্লাস 2β প্লাস 2γ ইকুয়াল 3। তাহলে আমরা কি করলাম যে আমাদের এই প্রথম সমীকরণকে আমরা ঠিক রাখলাম। এরপরে আমরা এই যে দ্বিতীয় সমীকরণকে এইটা 0 বানাইতে গেলে আমরা কি করব? এইটা থেকে মানে এইটা আছে -2α, এই প্রথম সমীকরণক যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ দিলে এইটার সাথে আমি যোগ করি তাহলে আমাদের এইটা 0 আছে। আর আমরা একটু মনে মনে কল্পনা করব, এই সমীকরণটা দিব L1, এইটাকে দিব L2, তৃতীয় সমীকরণকে দিব L3, চতুর্থ সমীকরণ দিলাম L4। তাহলে এটাকে দিলাম L1, L2, L3, L4। তাহলে এখন আমাদের কাজ হবে কি, আমরা L2 এর সাথে এইটা 2 দিয়ে গুণ করিয়া আমরা দ্বিতীয় সমীকরণে রাখবো। তাহলে আমরা কি করব যে L2 কে যোগ করব এটার সাথে, এটা 2 দিয়ে গুণ করিয়া যোগ করিয়া আমরা রাখবো হলো দ্বিতীয় সমীকরণে। তাহলে আমরা এখন যদি একটু দেখি যে এইটা আছে আমার L2, তাহলে L2 লিখি। L2 আছে -2α প্লাস 3β মাইনাস গামা ইকুয়াল 9। এরপরে আমরা প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ দেব, তাহলে গুণ দিলে হয় আমার 2α প্লাস 4β প্লাস 4γ ইকুয়াল, আর এখানে আছে আমার 3, তাহলে 3 2 দিয়ে গুণ করলে হবে 3 × 6। তাহলে আমরা এই যে এই L1কে 2 দিয়ে গুণ দিলাম তাহলে হলো 2α, 2βকে 2 দিয়ে গুণ দিলে হলো 4β, তারপর 2γকে 2 দিয়ে গুণ দিলে হলো 4γ, এরপর 3কে 2 দিয়ে গুণ দিলে হলো 6। এখন আমরা এই দুটো সমীকরণ যোগ করব, তাহলে আমরা যদি যোগ করি তাহলে -12α প্লাস 12α কেটে যায়, এখানে থেকে 0 প্লাস এখানে 3β নিচে আছে 4β, তাহলে যোগ করলে হবে আমার 7β। এরপর এখানে আছে -γ প্লাস 4γ, -γ প্লাস 4γ যোগ করলে হয় 3γ ইকুয়াল এই 9 আর 6 যোগ করলে হয় আমার 15। তাহলে আমরা এই অংশটুকু আমরা এখন এইখানে লিখিয়ে দেব যে আমরা পাইলাম হলো কি, যোগ করানোর পরে আমরা এই অংশটুকু পাইলাম যে এই অংশটুকু আমরা কোথায় রাখবো? L2 প্রাইম মানে দ্বিতীয় সমীকরণে আমরা এখন এটা রাখবো। তাহলে আমরা রাখবো এখন কি যে 0 প্লাস 7β প্লাস 3γ ইকুয়াল 15। এরপরে আমাদের এইখানে যে সমীকরণটা ছিল এটাকে আমরা ঠিক রাখবো, কারণ এখানে আমাদের এই 0টা আছে, তাহলে এই 0কে 0 করতে হবে না। তাহলে 0 মাইনাস বিটা প্লাস 2γ ইকুয়াল -4। এখন আমাদের কাজ হবে হলো এই যে এইখানে এই 3αকে 0 বানাইতে। তাহলে আমরা যখন এখন এই 3αকে 0 বানাইতে চাই তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, যে কাজটি হচ্ছে আমরা এই যে 4 নাম্বার সমীকরণ থেকে যদি আমি 1 নাম্বার সমীকরণকে 3 দিয়ে গুণ করিয়া বিয়োগ করি তাহলে আমরা এই প্রথম উপাদানটা আমি 0 পাবো। তাহলে এখানে আলফার সহগ আছে আমার 3, তাহলে আমি কি করব এই L4 থেকে আমি L1কে 3 দিয়ে গুণ করিয়া L4 থেকে L1 বিয়োগ করব। তাহলে আমরা কি করব এখন এটা রাখবো কোথায়? L4 প্রাইমে। L4 প্রাইম ইকুয়াল L4 মাইনাস 3L1। তাহলে আমি এখন এইটা এখানে লিখব যে আমাদের কাছে তৃতীয় সমীকরণ আছে কোনটা,
যে আমাদের তৃতীয় সমীকরণ হচ্ছে এই যে এইটা, তাহলে আমি এইটা এখন লিখবো। লিখানোর পরে এইটা থেকে প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ করিয়া L4 থেকে L1 বিয়োগ করবো, আর বিয়োগফলটা রাখবো কোথায়? L4 প্রাইমে। তাহলে আমরা এখানে লিখবো L4 প্রাইম ইকুয়াল। তাহলে আমরা যদি এইটা এখন লিখি, এখানে যা আছে আমরা তাই লিখলাম যে 3 আলফা প্লাস 0 প্লাস গামা ইকুয়াল -2। আর এখন আমি প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ দিই, তাহলে গুণ দিলে হবে কি? এই যে 3 আলফা প্লাস এখানে আলফা 3 দিয়ে গুণ দিলে 3 আলফা, 3 দিয়ে 2 বিটা গুণ দিলে হবে কি? 6 বিটা। এরপরে 3 দিয়ে 2 গামা গুণ দিলে হবে প্লাস 6 গামা ইকুয়াল। আর আমরা যদি 3 দিয়ে গুণ দিই তাহলে হবে 9। তাহলে এরপর আমার বিয়োগের চিহ্নের পরিবর্তন হবে, নিচে চিহ্নের পরিবর্তন হবে, এটা প্লাস এটা হবে মাইনাস, এটা প্লাস আছে এটা হবে মাইনাস, এটা প্লাস আছে এটা হবে মাইনাস, আর এটা প্লাস আছে এটা হবে আমার মাইনাস। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি তাহলে আমার এই 3 আলফা 8 আলফা কেটে যাবে, এখানে থাকবে 0 মাইনাস, এখানে থাকবে কি? -6 বিটা। এই যে আমরা 6 বিটা লিখলাম। এরপর এখানে আছে আমার -6y, এখানে আছে y, এই দুটো আমি যদি যোগ করি -6y প্লাস y যদি যোগ করি তাহলে হবে আমার -5y ইকুয়াল। আর এখানে আছে আমার -2, এখানে আছে আমার -9, এই দুটো হিসাব করলে হবে -11। তাহলে আমরা এই অংশটুকু বিয়োগ করে পাইলাম, এইটা আমরা এখন এইখানে লিখে দেব। তাহলে আমরা কি পাইলাম? যে এই L4 থেকে আমরা L1-কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে L1-কে 3 দিয়ে গুণ করিয়া L4 থেকে বিয়োগ করিয়া সেটা রাখলাম L4-এ। তাহলে আমরা এখন এই লাইনটাই লিখে দেব যে 0 -6 বিটা -5 গামা ইকুয়াল -। এখন আমরা কি করব? আমরা পাইলাম হলো যে আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা ইকুয়াল 3, 0 প্লাস 7 বিটা প্লাস 3 গামা ইকুয়াল 15, 0 মাইনাস বিটা প্লাস 2 গামা ইকুয়াল -4, 0 মাইনাস 6 বিটা -5 গামা ইকুয়াল -11। এখন আমাদের কাজ হবে হলো যে এই বিটাকে 0 বানানো। এখন আমাদের কাজ হবে এই বিটাকে 0 বানানো এবং এই নিচের বিটাকেও 0 বানানো। আমরা যদি এই দুইটাকে 0 বানাইতে যাই তাহলে আমাদের এখানে যে কাজটি করতে হবে যে সেটি হচ্ছে, আমরা যদি তাহলে একটু দেখি যে এইটা আছে L1, এটা আছে L2, এটা L3, এটা আছে L4। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই সমীকরণকে অর্থাৎ L3-কে 7 দিয়ে গুণ করিয়া আমার যদি L2-র সাথে আমরা যোগ করি, আমরা যদি এই সমীকরণকে 7 দিয়ে গুণ করিয়া L2-র সাথে যদি আমি যোগ করি তাহলে আমার এই উপাদানটা শূন্য হয়ে যাবে, এই উপাদানটা শূন্য হয়ে যাবে। এরপর আমরা কি করব? এইটাকে আবার 0 বানাবো। এইটাকে 0 বানাইতে গেলে আমরা আরেকটা কাজ করব, এই L4 থেকে এই যে L4 থেকে আমরা কি করব? 6L3 মানে L3 3 দিয়ে গুণ করিয়া L4 থেকে এটা বিয়োগ করব। এটা যদি বিয়োগ করি তাহলে আমি এই উপাদানটা শূন্য পাবো। তাহলে এখন আমরা হলো এই যে এইটাকে 0 বানাইতে গেলে আমরা কি করব? যে আমাদের এইখানে কাজ করতে হবে, যে সেটা আছে যে L3 প্রাইম ইকুয়াল 7L3 প্লাস L2। তাহলে আমরা এখন 7 দিয়ে এটাকে যদি গুণ দিই তাহলে হবে 0 মাইনাস এই বিটাকে 7 দিয়ে গুণ দিলে হবে 7 বিটা প্লাস এই 2 গামা 7 দিয়ে গুণ দিলে হবে 7 দুগুণ 14 গামা ইকুয়াল। এখন 7 দিয়ে যদি আমি এটা গুণ দিই তাহলে 7 7 -28। এটার সাথে আমরা যোগ করতে দিয়েছি কি L2 মানে কি আমার এই যে এটা, তাহলে এটা আছে আমার 0 প্লাস 7 বিটা প্লাস 3 গামা ইকুয়াল 15। তাহলে আমরা যদি এখন দুইটা যোগ করি তাহলে এখানে হবে আমার 0, এখানে হবে এটা কাটা যাবে, তাহলে এটা 0 প্লাস 0 আর এটা পাবো আমরা 14 আর 17 গামা, হ্যাঁ ইকুয়াল। এটা পেলাম 17 গামা। আর এরপরে আমরা -28 প্লাস 15 এটা যদি হিসাব করি তাহলে আমরা পাবো এটা হলো -13। তাহলে আমরা এইটা রাখবো কই? এইটা রাখবো হলো আমরা L3 প্রাইমে। এইটা রাখবো আমরা কোথায়? L3 প্রাইমে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এইটাকে 0 বানাবো। এরপর আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটাকে 0 বানানো। এইটাকে 0 বানানোর জন্য আমরা কি করব? L4 প্রাইমে রাখবো, রাখানোর পরে L4 -6L3। এখন আমরা কি করব? L4, এই যে L4 কোনটা? আমরা এইটা লিখবো, এইটা আছে আমার L4 সমীকরণ। তাহলে 0 -6 বিটা -5 গামা ইকুয়াল -11। এরপরে আমরা কি করব? L3 3 দিয়ে গুণ দেবো, তাহলে এটা এখন এটাকে আমরা 6 দিয়ে গুণ দেবো, এই যে 6 দিয়ে গুণ দেবো। তাহলে 6 দিয়ে গুণ দিলে হয় 0, তাহলে আমরা 6 দিয়ে বিটা গুণ দিই তাহলে হয় -6 বিটা প্লাস এখানে 6 দিয়ে 2 গামা গুণ দিলে হয় 6 দুগুণ 12 গামা ইকুয়াল। এরপরে আমরা এটাকে যদি 6 দিয়ে গুণ দিই তাহলে 4 6 -24। এরপরে আমাদের এই যে L4 আমরা L4 লিখলাম, আর L3-কে আমরা 6 দিয়ে গুণ দিলাম, গুণ দিয়ে এখন বিয়োগ করবো, তাহলে এখানে মাইনাস, এটা হবে প্লাস, এখানে হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে আমরা যদি এখন একটু যোগ দেখি তাহলে আমাদের যোগফলটা কি হয়? এই 0 0 মানে এখানে আছে 0, তাহলে এটা -6 বিটা, এটা আছে +6 বিটা, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হলো 0। এরপর থাকলো এখানে 5 গামা, এখানে থাকলো -12 গামা, এই দুইটা যোগ করলে হবে -17 গামা ইকুয়াল। তারপরে এখানে আছে হলো আমার -11 আর এখানে আছে হলো +24। তাহলে আমরা যদি -11 + 24 করি তাহলে এখানে হবে আমার 13। তাহলে আমরা এখন L3 মানে তৃতীয় সমীকরণে আমরা এইটা লিখে দেব, আর চতুর্থ সমীকরণে আমরা হলো এই অংশটুকু রেখে দেব। এখন আমরা যদি এই 3 নম্বর সমীকরণটা এবং 4 নম্বর সমীকরণটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হলো এই দুটো সমীকরণ প্রায় একই রকম, এই দুটো সমীকরণ প্রায় একই রকম, এবং এই দুটো সমীকরণের আমরা যে কোনো একটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমরা এই অংশটুকু পাবো। তাহলে আমরা কি করব? এই যে এইটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, এই 4 নম্বর সমীকরণকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে লিখবো। এই 4 নম্বর সমীকরণকে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে হবে এখানে -17
আছে এটা হয়ে যাবে +17, এখানে 13 আছে এটা হয়ে যাবে -13। তাহলে আমাদের 3 এবং 4 নং দুটো সমীকরণ দেখতে একই রকম হবে এবং দেখতে একই রকম হওয়ার পরে আমরা সেখান থেকে একটা সমীকরণ লিখব। তাহলে আমরা কি করব, এই যে এটা আছে 4 নাম্বার সমীকরণ, এই 4 নাম্বার সমীকরণকে আমরা -1 দিয়ে গুণ করব। -1 দিয়ে যদি গুণ দেই তাহলে এই -17y হয়ে যাবে +17y, আর এখানে 13 আছে, এই 13 1 দিয়ে -1 দিয়ে গুণ দিলে হবে -13। তখন আমাদের এই সমীকরণ আর এই সমীকরণ এই দুইটা দেখতে একই রকম হবে। আমরা এখন সেটা লিখে দিই। আমরা ইসালোনা ফর্ম দিলাম, এরপরে আমরা লিখব হলো কি আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা ইকুয়াল 3, এরপরে আছে 0 প্লাস 7 বিটা প্লাস 3 গামা ইকুয়াল 15, এরপরে আমার আছে 0 প্লাস 0 প্লাস 17 গামা ইকুয়াল -13। তাহলে আমরা কি করলাম যে আমরা এই সমীকরণকে আমি এই যে নিচের সমীকরণকে আমি -1 দিয়ে গুণ করলাম, গুণ করার কারণে এইটা একই রকমের হলো। তাহলে 3 আর 4 মিলিয়ে আমরা একটা সমীকরণ লিখলাম। আর আমাদের 1 নম্বর যে সমীকরণটা আছে, যে এই 1 নম্বর সমীকরণকে আমি ঠিক লিখলাম, এরপরে 2 নম্বর সমীকরণ যা আছে 2 নম্বরকেও আমি ঠিক রাখলাম। তাহলে এই অংশটুকু যে পাইলাম, এই অংশটুকু আছে আমার সমীকরণ জোটের ইসালোন আকার। আমরা যদি দেখি তাহলে আমাদের মুখ্য কর্ণের নিচের যে অংশটুকু আছে, এখানে আমার এইটা আছে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো 0, অর্থাৎ আলফার এটা 0 এটা 0 হয়েছে, এবং এর পরের সমীকরণে আমার এটা 0 এটা 0 হয়েছে। তাহলে এটি আছে আমার সমীকরণ জোটের ইসালোন আকার। আর আমরা জানি সমীকরণ জোটের যদি এটা ইসালোন আকার হয় তাহলে আমরা এখান থেকে আমরা গামার মানটা পাবো। তাহলে আমরা এখানে লিখব কি যে 17 গামা ইকুয়াল -13। এখান থেকে যদি আমি গামার মান বের করি তাহলে গামা হবে -13/17। তাহলে গামার মান পাইলাম। এই গামার মানটা যদি আমি এই 2 নম্বর সমীকরণে 7 ইন্টু বিটা প্লাস 3 ইন্টু গামা আছে, এই 3-র এখানে যদি গামার মানটা বসিয়ে দিই তাহলে আমরা সেখান থেকে বিটার মান পাবো। এবং বিটার মান আর গামার মান যদি আমরা বিটার মান এবং গামার মান যদি আমরা একে বসাই তাহলে আমরা সেখান থেকে আলফার মান পাবো। যেহেতু আমরা যে 1 নং সমীকরণ যে এইটা আমরা পাইলাম, এই সমীকরণ যদি আমাদের 3টি সমীকরণে, তাহলে এখানে 3টা সমীকরণ আছে, এটা আছে একটা সমীকরণ, এটা একটা 2টা, এটা একটা 3টা। তাহলে এই 3টা সমীকরণে আমাদের চলক আছে কি কি? চলক আছে আমার আলফা বিটা আর গামা। তাহলে সমীকরণ আছে 3টা, আমাদের চলক আছে কি 3টা, আলফা বিটা গামা আছে চলক, আর সমীকরণ এই সমীকরণ আছে 3টা, 1টা 2টা 3টা। তাহলে এখানে আমাদের চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা দুটাই আমাদের সমান আছে এবং দুটাই বিদ্যমান। তাহলে এটার অর্থ আছে যে আমাদের এই সমীকরণ জোটটার আমরা সমাধান পাবো। সমাধান মানে কি? এই যে আমি দেখলাম 17y = -13, এখান থেকে 17 দিয়ে ভাগ দিলাম, তাহলে -13/17। তাহলে এইটা হলো গামার মান। এই গামার মানটা যদি আমি 2 নম্বরে বসাই তাহলে আমি বিটার মান পাবো। ওই বিটার মান যদি আমি আবার একে বসাই, অর্থাৎ বিটার মান এবং গামার মান বসাইলে আমি আলফার মান পাবো। তাহলে আমি এখানে আলফা বিটা এবং গামা এর মান পাচ্ছি। আর যেহেতু আমাদের আলফা বিটা এবং গামার মান বিদ্যমান পাচ্ছি, যাহা নির্দেশ করে আমাদের যে ভেক্টরটা আছে 3 9 -4 2 ভেক্টরটিকে 1 -2 0 3 2 3 -1 0 এবং 2 -1 2 1 ভেক্টরগুলো যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা সমীকরণ জোটকে ইসালোন আকারে প্রকাশ করব। ইসালোন আকারে প্রকাশ করানোর পরে সেখান থেকে যদি আমরা চলকগুলোর মান বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ওই সমীকরণ জোটের সমাধান বিদ্যমান থাকবে। আর সমাধান বিদ্যমান থাকার অর্থ আছে প্রদত্ত যে ভেক্টরটা দেওয়া থাকবে ওই ভেক্টরটিকে অন্য যে ভেক্টরগুলো দেওয়া থাকবে তার সমাবেশ রূপে প্রকাশ করা যাবে। আমরা এখন সেটি লিখে এখানে দিব। তাহলে আমরা যে সমীকরণ জোটের ইসালোন আকার এটা পাইলাম। আমরা ইসালোন আকারটা যদি একটু ভালোভাবে দেখি তাহলে আমরা দেখব হলো এখানে 17 গামা ইকুয়াল -13 আছে। তাহলে আমার এখানে দেওয়া আছে কি 17 গামা ইকুয়াল -13। আমরা যদি 17 দিয়ে ভাগ দিই তাহলে গামা সমান -13/17, অর্থাৎ আমরা এখানে গামার মান পাইলাম। এই গামার মানটা যদি আমি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে বিটার মান পাবো। এই বিটার মান আর গামার মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা আলফার মান পাবো। তাহলে আমরা এই সমীকরণ জোট থেকে আলফা বিটা এবং গামা এর মান পাচ্ছি। এটির অর্থ আছে যে আমাদের এই সমীকরণ জোটটার সমাধান বিদ্যমান আছে। এবং আমরা যদি আরও একটি বিষয় লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে সমীকরণ আছে 3টা, 1টা 2টা 3টা। তাহলে এখানে আমাদের সমীকরণ আছে 1টা 2টা 3টা এবং এই সমীকরণের চলক আছে 3টা, অর্থাৎ আলফা বিটা গামা। আমরা জানি সমীকরণ জোটে ইসালোন আকারে প্রকাশ করানোর পর যদি চলক সংখ্যার সমীকরণ সংখ্যা যদি সমাধান মানে সমান হয় তাহলে আমরা ওই সমীকরণ জোটে সমাধান পাবো। অর্থাৎ এখানে এই যে গামা বিটা এবং আলফার মান আমরা বের করতে পাবো। আর এটির অর্থ আছে যে একটা যে ভেক্টর আছে আমাদের, যে এই ভেক্টরটিকে এত এত এবং এত ভেক্টরগুলো যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায়। তাহলে আপনাদের এইখানে মনে রাখতে হবে সমীকরণ জোটে ইসালোন আকারে প্রকাশ করানোর পরে আমরা যদি সেখানে চলকগুলোর মান বের করতে পারি তাহলে আমরা বলবো যে ভেক্টরটি আমার প্রশ্নে দেওয়া থাকবে ওই ভেক্টরটিকে এবং অন্য যে ভেক্টরগুলো সমাবেশ রূপে প্রকাশ করতে বলবে তাহলে সেখানে করা যাবে, অন্যথায় যাবে না। আর আমরা যদি এই সমীকরণ জোটে এখানে প্রকাশ করানোর পর এখানে যদি কোনো অসঙ্গত সম্পর্ক পাইতাম, অর্থাৎ ধরেন 0 = -3 বা 0 = 8,
এটা কিন্তু সম্ভব নয়, কারণ 0 আর -3 কখনো সমান নয়, আবার 0 আর 8 কখনো সমান নয়। তখন আমাদের ওইখানে যে ভেক্টরটা ছিল ওই ভেক্টরটিকে অন্য ভেক্টরগুলোর সমাবেশ রূপে প্রকাশ করা যাবে না। আর আমরা এখানে আলফা বিটা গামার 3টা মান পাইলাম এবং 3টা চলক এবং 3টা সমীকরণও পাইলাম, এই দুইটা হলো সমান। তাহলে আমরা বলতে পারবো যে আলফা বিটা এবং গামার মান বিদ্যমান থাকবে। আর আলফা বিটা গামার মান যদি বিদ্যমান থাকে, যাহা নির্দেশ করবে মানে আলফা বিটা গামার মান বিদ্যমান থাকলেই আমরা বলতে পারবো যে 3 9 -4 2 ভেক্টরটিকে 1 -2 0 3 যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে। এই প্রশ্নটি আপনারা ভালোভাবে কয়েকবার না দেখে লেখার চেষ্টা করবেন। এরপর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব।